অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিসের মেইন টার্গেট হচ্ছে স্পাইন বা স্পাইনের জয়েন্টস। ইউজুয়ালি বাতের ব্যথাটা কিন্তু মাঝরাত্রিবেলার পর থেকে পেইনটা বাড়ে, আস্তে আস্তে স্পাইনটা ড্যামেজ হবে এবং স্পাইনটা আস্তে আস্তে জুড়ে যেতে পারে। উল্লেখযোগ্য প্রবলেম যেটা হয় এটা হচ্ছে চোখ। কোনো সময় চোখ হচ্ছে, কোনো সময় পেটের প্রবলেম হচ্ছে, কোনো সময় স্কিনের প্রবলেম হচ্ছে, সেটা কোনো সুরাহা হচ্ছে না। যেখানে অনেকেই আমরা হয়তো টেস্টটা করি, কিন্তু টেস্ট পজিটিভ মানেই যে অসুখটা হবে তা নয়। যত দেরি হবে তত কিন্তু ড্যামেজ বাড়বে। নমস্কার, আমি ডক্টর পার্থজিৎ দাস, কনসালটেন্ট রিউমাটোলজিস্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি। আজকে আমরা ডিসকাস করব অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস সম্বন্ধে, তার কি চিকিৎসা, তা কিভাবে ডায়াগনোসিস হবে এই সম্বন্ধে। এইটা বলতে গেলে আমাদের একটু জানতে হবে যে অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস মানেটা কি। এবার এটা একটু বিশ্লেষণ করলে বোঝা যাবে যে গ্রিক শব্দ স্পন্ডাইলাইটিস, মানে এই স্পন্ডাইলো কথাটার মানেটা হচ্ছে স্পাইন, আর আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, মানে প্রদাহ। এবার এই অসুখে মানে আর অ্যাঙ্কালোজ মানে হচ্ছে ফিউশন। আর এই অসুখে যেটা হয়, স্পাইনে ইনফ্লামেশন হয় বা স্পাইনের যতগুলো জয়েন্টস ইনফ্লামেশন হয়ে হয়ে যখন সেটা ঠিকমতো চিকিৎসা না হয় বা ট্রিটমেন্ট না হয়, আস্তে আস্তে স্পাইনটা জুড়ে যায়। এবার অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিসটা কি? এটা একটা অটোইমিউন ডিজিজ। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অটোইমিউন ডিজিজ মানে কি? এবার অটোইমিউন ডিজিজ হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের প্রবলেম। মানে আমাদের ইমিউন সিস্টেমের কাজ হচ্ছে বডিকে বাঁচানো, মানে আমার যেটা সেলফ, মানে নিজের যেটা টিস্যু, নিজের যেটা সেলফ, সেটাকে প্রোটেক্ট করা। আর যেটা বাইরের জিনিস, মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ক্যান্সার সেলস, তার এগেনস্টে কাজ করা। এবারে অটোইমিউন ডিজিজে এই সেলফ আর নন সেলফের যে রিকগনিশন, সেই প্যাটার্নটা নষ্ট হয়ে যায়। তখন ইমিউন সিস্টেমটাই আমাদের বডির বিভিন্ন রকম যে সেলস আছে, যেরকম এই অসুখে স্পেশালি স্পাইন বা স্পাইনের যেসব জয়েন্টসগুলো আছে তার এগেনস্টে কাজ করতে শুরু করে। আর অটোইমিউন ডিজিজ মানে তো খালি স্পাইন হবে না, বিভিন্ন আদর, যেমন চোখ হতে পারে, স্কিন হতে পারে, পেট হতে পারে, অন্যান্য জয়েন্টস হতে পারে, লিগামেন্টস হতে পারে, সেগুলোকেও আস্তে আস্তে ড্যামেজ করতে শুরু করে। ব্যাক পেইন, কোমরে ব্যথা অনেক কারণেই হয়। হয়তো কেউ পড়ে গেল, কারো হয়তো একটা ভারী জিনিস তুলতে গিয়ে চোট লাগলো, তাতেও কিন্তু পেইন হতে পারে। কিন্তু এই বাতের ব্যথা, মানে কোমরে যখন বাত হয়, এর কিন্তু একটা টিপিক্যাল প্যাটার্ন আছে। মানে এটা সকালবেলা ঘুম থেকে উঠলে কোমরটা একদম স্টিফ হয়ে যায়। এটা ইউজুয়ালি কম বয়সী পেশেন্টদের, মানে 40 বছরের নিচে পেশেন্টদের বেশি হয়। ছেলেদের মধ্যে বেশি দেখা যেতে পারে। আর একটু হাঁটাচলা করার পর থেকে আস্তে আস্তে কিন্তু কোমরে ব্যথা, স্টিফনেসগুলো কমতে শুরু করে। আর একটা যেটা, এই বাতের ব্যথাটা কিন্তু মাঝরাত্রিবেলার পর থেকে পেইনটা বাড়ে। আর মনে করো কোনো এক্সারসাইজ করছে বা একটু হাঁটাহাঁটি করার পরে কিন্তু পেইনটা কমতে শুরু করে। ঠিক উল্টো জিনিসটা হয় যখন কারোর হয়তো কোমর মেকানিক্যাল ব্যথা, মানে হয়তো চোট লেগে ব্যথা হয়েছে, একটা ভারী জিনিস তুলতে গিয়ে ব্যথা হয়েছে, পড়ে গিয়ে ব্যথা, সেটা কিন্তু প্রচণ্ড ব্যথা হবে। এটা কিন্তু মুভমেন্ট বা চলাফেরা করলে বা এক্সারসাইজ করলে ব্যথাটা বাড়বে, বা হয়তো ব্যথার ওষুধ খেলে অতটা নাও কমতে পারে। কিন্তু বাতের যে ব্যথাটা, যেটা কম বয়সে হয়, এটা কিন্তু আস্তে আস্তে সকালবেলা উঠে পেশেন্ট একদম উঠতে পারবে না, নড়তে চড়তে পারবে না। যখন আস্তে আস্তে এক্সারসাইজ করতে শুরু করবে, আস্তে আস্তে পেইনটা রিলিভ হয়ে যায়। এই প্যাটার্নটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। যদি এরকম থাকে তাহলে কিন্তু মানে ডাক্তারের পরামর্শ বা কোনো রিউমাটোলজিস্টের পরামর্শ নেওয়াটা খুবই দরকার। কারণ বাতটা যদি প্রথম ক্ষেত্রেই ঠিকমতো ডায়াগনোসিস করা হয় বা চিকিৎসা না করা হয়, তাহলে কিন্তু যেটা বললাম, আস্তে আস্তে স্পাইনটা ড্যামেজ হবে এবং স্পাইনটা আস্তে আস্তে জুড়ে যেতে পারে। হ্যাঁ, এইটা আমাদের বুঝতে হবে যে এটা একটা অটোইমিউন ডিজিজ, মানে আমাদের ইমিউন সিস্টেম আমার বডির এগেনস্টে কাজ করছে। অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিসের মেইন টার্গেট হচ্ছে স্পাইন বা স্পাইনের জয়েন্টস ইউজুয়ালি। এবার তাতে ব্যথা হচ্ছে, অনেক সময় ফুলে যায়, সিভিয়ার স্টিফনেস হতে পারে। কিন্তু এই স্পাইন ছাড়াও আমাদের দেহে যত জয়েন্টস আছে তার এগেনস্টেও কাজ করতে পারে।
যেখানে মানুষের জয়েন্টে ব্যথা হতে পারে, জয়েন্ট ফুলে যেতে পারে। এছাড়াও আমাদের যে এনথেসিস বলা হয়, মানে যেখানে লিগামেন্ট বা মাসেল সন্ধিক্ষণ, মানে যেখানটাতে ওই সংযোগস্থলটা জয়েন্টের মধ্যে ইনসারশন হচ্ছে, সেইখানেও কিন্তু ইনফ্লামেশন হতে পারে। যেমন আমাদের গোড়ালির পিছনের দিকে খুব মোটা টেন্ডন আছে, অ্যাকিলিস টেন্ডন, সেখানে ব্যথা হতে পারে। অনেক সময় রিবসের যে সংযোগস্থল সেখানে ব্যথা হতে পারে। হাঁটুর পাশে পেরিপ্যাটেলার পেন হতে পারে। এটা হয়ে গেল স্পাইনার জয়েন্টস। এছাড়াও কিন্তু একটা খুব উল্লেখযোগ্য প্রবলেম যেটা হয়, এটা হচ্ছে চোখ। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকটা একটু চোখ লাল হয়ে গেল, দুদিন থাকলো, কমে গেল, কিন্তু এটা আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এই চোখে যে আর্থ্রাইটিস, এটাকে ইউভিআইটিস বলা হয়। এটা যদি ঠিকমতো চিকিৎসা না করা হয়, চোখটা কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে। এছাড়াও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের স্কিনটা এফেক্ট হতে পারে এইসব পেশেন্টদের। যেমন সোরায়াসিস বলে একটা, ওটাও একটা অটোইমিউন ডিজিজ যেখানে স্কিনটা এফেক্ট করে। এছাড়াও হতে পারে পেটে যখন ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হচ্ছে, হয়তো পেশেন্ট ব্লাডও পাস করতে পারে। এটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, মানে ক্রোনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস বলা হয়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে বিভিন্ন জয়েন্টের সিমটমস, পেইন হচ্ছে, কোনোভাবে পেশেন্ট এক্সপ্লেন করতে পারছে না কেন হচ্ছে। প্রবলেম যেটা হয়, যেহেতু এটা মাল্টি সিস্টেমিক ডিজিজ, পেশেন্ট কিন্তু বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরতে থাকে। হয়তো কারোর চোখটা প্রথমে হলো সে আই স্পেশালিস্টের কাছে গেল, হঠাৎ করে হয়তো তার স্কিনে কিছু রাশ দেখা গেল, সে হয়তো ডার্মাটোলজিস্টের কাছে গেল। কদিন পরে হয়তো তার একটা পেটে ব্যথা দেখা হলো, হয়তো একটা ব্লিডিং হলো, সে কিন্তু গ্যাস্ট্রো স্পেশালিস্টের কাছে গেল। আলটিমেটলি যখন ধরা যাচ্ছে, এটা কিন্তু পুরোটাই হয়তো এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস স্পেকট্রামের ডিজিজ। যেখানে এই অ্যাওয়ারনেসটা না থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় ডায়াগনোসিসটা ডিলে হয়ে যায়, এবং ডায়াগনোসিস ডিলে হলেই ট্রিটমেন্ট ডিলে হবে, তখনই আলটিমেটলি আমাদের কমপ্লিকেশনসগুলো বেড়ে যায়। আমাদের যেটা মেডিকেল রিসার্চ, যে আমাদের ডায়াগনস্টিক টুলসগুলো দিয়েছে, যেমন কিছু ব্লাড টেস্ট, এটা একটা জেনেটিক ব্লাড টেস্ট, যেটাকে HLA-B27 বলে। এটা PCR মেথডেই করতে হয়। এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস পেশেন্টদের আপ টু 80-90% পেশেন্টদের এইটা একটা পজিটিভ থাকতে পারে, কিন্তু এর মধ্যে প্রচুর ফ্যালাসি আছে। যেমন HLA-B27 পজিটিভ হলেই যে অসুখটা হবে তার কোনো মানে নেই। অ্যারাউন্ড 1-5% পেশেন্টদের, নর্মাল পেশেন্টদের মধ্যে কিন্তু এই জিনটা পজিটিভ থাকতে পারে। আর দেখা গেছে যাদের মধ্যে এই জিনটা পজিটিভ, তাদের মধ্যে কিন্তু অ্যারাউন্ড 8-10% লোকের অসুখটা হবে। যেখানে অনেকেই আমরা হয়তো টেস্টটা করি, কিন্তু টেস্ট পজিটিভ মানেই যে অসুখটা হবে তা নয়। এবার এই অসুখটা তো আস্তে আস্তে এগোচ্ছে, যে কারণে হয়তো অনেকে এক্স-রে করে দেখছে যে কোমরে কোনো ড্যামেজ হচ্ছে কিনা, কিন্তু এক্স-রে চেঞ্জেসগুলো অনেক পরের দিকে আসে। আমরা এখন যেটা করি, যখন দেখে মনে হচ্ছে যে পেশেন্টের একটা বাতের সিমটমস, কোমরটা ধরে যাচ্ছে, ব্যথা হচ্ছে, মনে হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, আমরা খুব প্রথম দিকেই আমরা MRI স্ক্যান করে দেখি। MRI স্ক্যানই দেখা যায় যে মানে স্পাইনের ইনফ্লামেশনটা কনফার্ম করে, এবার কনফার্ম হয়ে গেলেই আমরা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে অনেকভাবেই ট্রিটমেন্ট করা যায়, এবং খুব সুষ্ঠুভাবে ট্রিটমেন্ট করা যেতেই পারে। আমাদের স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে। প্রথমে হচ্ছে লাইফস্টাইল অ্যাডভাইসেস, কিছু লাইফস্টাইল চেঞ্জেস আছে, যেরকম স্মোকিং একদম চলবে না, স্মোকিং বন্ধ করতে হবে। অ্যালকোহল আমরা বলি না খেতে বা কম করতে, কারণ কিছু ওষুধ আমরা দিয়ে থাকি পেশেন্টদের, যেটা লিভারে মেটাবলাইজড হয়। অ্যালকোহল যারা বেশি খায় তাদের এই লিভারে প্রবলেম হওয়ার চান্স থেকে যায়। এই অসুখে একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এক্সারসাইজ। যেমন রেগুলারলি এক্সারসাইজ করতে হবে। অ্যারোবিক এক্সারসাইজ মানে সুইমিং, সাইক্লিং, রানিং, জগিং, এগুলো করতে পারলে ভালো। তাতে স্পাইনাল মোবিলিটি, জয়েন্টের মোবিলিটিটা বাড়ে। সুইমিংটা খুবই ভালো এক্সারসাইজ, কারণ অ্যান্টি গ্র্যাভিটি, তাতে স্পাইনের উপর লোডিংটা হয় না, কিন্তু স্পাইনের মুভমেন্ট খুবই ভালো থাকে। এক্সারসাইজ অনেক রকমের আছে, এটাতে গেল অ্যারোবিক এক্সারসাইজ। কিছুটা মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজও করা যেতে পারে। অনেক ক্ষেত্রে স্পাইনাল মোবিলিটি এক্সারসাইজও আছে, যেটা আমাদের ন্যাশনাল অ্যাংস্পন সোসাইটি আছে লন্ডনের, তাদের কিছু রেকমেন্ডেড এক্সারসাইজ আছে। তাতে পুরো স্পাইনের স্টিফনেস বা মোবিলিটিটা আমরা চেক করে দেখতে পারি। এছাড়াও হচ্ছে যখন একটু অ্যাডভান্স ডিজিজ হয়, হয়তো হিপটা আস্তে আস্তে ফিউজ করে গেছে, হিপে আর্থ্রাইটিস হচ্ছে, মানুষ হাঁটতে চলতে পারে না, পড়ে যায়, তাদের জন্য ব্যালেন্স ট্রেনিং করা যেতে পারে।
বা অনেক সময়তে হাইড্রোথেরাপি, মানে যেটা সুইমিং পুল বা সেসব জায়গাতে গিয়ে কিছু যারা প্রচণ্ড পেশেন্ট স্টিফ হয়ে গেছে তাদেরও কিন্তু এসব বিভিন্ন রকম এক্সারসাইজ করলে বেটার। এবার আসছি আমরা কি ট্রিটমেন্ট করব, কি ওষুধ দেবো। মেডিকেল রিসার্চ আমাদের অনেক রকম ওষুধ দিয়েছে। প্রথমেই আসি ব্যথার ওষুধ, মানে যেটাকে আমরা পেইন কিলার্স বলি। ব্যথার ওষুধ বেশি দিন তো খাওয়া যাবে না, কারণ তাতে পেটের প্রবলেম হতে পারে, মানে পেটে আলসার হওয়ার চান্স থাকে, কিডনি প্রবলেমস হওয়ার চান্স থাকে, যে কারণে আমরা 1 থেকে 2 সপ্তাহ দিয়ে থাকি, হয়তো সঙ্গে একটা মানে অ্যান্টাসিডও দেওয়ার চান্স থাকে। এবার এটা কিন্তু যখন ব্যথাটা হবে তখন খেলেই বেটার, কন্টিনিউয়াসলি না খেয়ে গেলেই ভালো। সেটা ডাক্তারের সাথে আপনার ডিসকাস করে জিনিসটা প্ল্যান করে নিতে হবে। এবার আসছি স্টেরয়েড। এই অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস কিন্তু স্টেরয়েডের খুব একটা গুরুত্ব নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যাদের হয়তো চোখে প্রবলেম হচ্ছে, হয়তো তাদের জয়েন্ট ফুলে গেছে, তাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই স্টেরয়েড ইউজ করে থাকি। অনেক ক্ষেত্রে স্টেরয়েড আমাদের যে স্পাইনের কিছু জয়েন্টে, যেমন স্যাক্রোলিয়াক জয়েন্টে ইঞ্জেকশনও দেওয়া হয়, যেখানে স্টেরয়েডটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা, যেটা ঠিকমতো ইউজ করতে পারলে তার আউটকাম খুবই ভালো। এবার আসি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। মানে আমাদের এই মেডিকেল রিসার্চ এত ভালো ভালো ওষুধ দিয়েছে, এই বায়োলজিক্যাল কিছু ট্যাবলেটসও আছে, কিছু ইঞ্জেকশনসও আছে, তাতে করে কিন্তু এই অসুখটা, মানে যে স্পাইনের ইনফ্লামেশন, জয়েন্টের ইনফ্লামেশন, চোখের প্রবলেম, পেটের যে ইনফ্লামেশন হচ্ছে, পুরো জিনিসটাই কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করে দিতে পারি। এবং দেখা যাচ্ছে যদি আমরা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট ইনস্টিটিউট করি, তাতে কিন্তু পেশেন্টদের আউটকাম খুবই ভালো এবং তারা নর্মাল জীবনযাপন মানে লিড করতে পারে। না, এখন তো বেসিক্যালি আমাদের মেডিকেল রিসার্চ যা ওষুধ দিয়েছে বা চিকিৎসা দিয়েছে, এই সব রকম জিনিসটাই মিক্স করতে হবে। হয়তো ব্যথার ওষুধ লাগবে, রেগুলারলি এক্সারসাইজ লাগবে, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট লাগবে। এইগুলো করলে আজকাল দেখা যায় মানুষের কিন্তু একদম নর্মাল লাইফ। মানে আগেকার দিনে যখন ট্রিটমেন্ট ছাড়া মানুষ আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে যেত, কেউ হয়তো বিছানাতে বেড বাউন্ডও হয়ে যেত, এখন কিন্তু একদম নর্মাল লাইফ। আমাদের পেশেন্টরা নর্মাল জীবনযাপন করছে, তারা প্রফেশনাল স্পোর্টসও অ্যাক্টিভিটি মানে ইন্ডালজ করছে, যেমন আইপিএল, এসপিএল, ক্রিকেটেও খেলছে তারা। প্রচুর কোম্পানির যারা হাই র্যাঙ্কিং অফিসার্স, তারাও এই অসুখ নিয়ে তারা মানে জীবনযুদ্ধে নেমে পড়েছেন, ওষুধ খাচ্ছেন, একদম নর্মাল লাইফ। মানে আজকালকার দিনে যদি ঠিকমতো আর্লি স্টেজে ডায়াগনোসিস করা হয়, তার আউটকাম কিন্তু একদমই ভালো। মানে যে কোনো পেশেন্ট ঠিকমতো চিকিৎসা বা ওষুধ খেতে থাকবেন এবং তার মানে নর্মাল জীবনযাপন করতে পারবেন। এই সব অসুখ যত দেরি হবে তত কিন্তু ড্যামেজ বাড়বে। সে যদি স্পাইনে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, সেটা যেমন স্পাইনের ড্যামেজ বাড়বে। যদি চোখে প্রবলেম হয়, চোখেরও ড্যামেজ বাড়তে পারে। যে কারণে যত তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেওয়া পসিবল তত বেটার, এবং যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট স্টার্ট হবে তত আউটকাম ভালো। আমরা এখন আজকালকার দিনে দেখি যে যদি প্রথম দিক থেকে একদম আর্লি স্টেজে ট্রিটমেন্ট স্টার্ট করা যায়, পেশেন্টের কোনো ডিফর্মিটি হয় না, পেশেন্টের মুভমেন্টও কোনো প্রবলেম হয় না, যেখানে তারা কিন্তু একদম নর্মাল লাইফ লিড করতে পারে। অ্যাওয়ারনেস সেট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি কারোর মনে হয় যে কোনো ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা বা জয়েন্টে ব্যথা, বা জয়েন্ট হয়তো ফুলে গেছে, কোনো নর্মাল চিকিৎসা বা ব্যথার ওষুধে কমছে না, বারবার জিনিসটা ফিরে আসছে, সেটা বারবার হয়তো চোখ লাল হচ্ছে, তাহলে কিন্তু সময় নষ্ট না করে ইমিডিয়েটলি নিজের কোনো ফ্যামিলি ফিজিশিয়ান বা কোনো স্পেশালিস্ট রিউমাটোলজি সার্ভিসে নিজেদেরকে মানে এনরোল করলে বেটার। আমাদের পেশেন্টদের মধ্যে একটা ভুল ধারণা থাকে, মানে ব্যথা মানেই স্পন্ডালাইটিস, কিন্তু এইটা আমাদের একটু পরিষ্কার করে জেনে নিতে হবে। স্পন্ডালাইটিস যেটা আমরা নর্মাল টার্মসে বলি, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্ক পেশেন্টদের হয়। হয়তো একটু ঘাড়ে ব্যথা হলো, কোমরে ব্যথা হলো, যেটা কমনলি আমরা দেখে থাকি। কিন্তু অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিসটা একটা বাত, এটা কম বয়সী পেশেন্টদের হয়, 40 বছরের যারা নিচে। ছেলেদের মধ্যে বেশি দেখা যায়, তার মানে যে মেয়েদের মধ্যে হবে না তা নয়। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বয়স্ক পেশেন্টদের মধ্যে ফার্স্ট প্রেজেন্টেশন হচ্ছে, হয়তো জিনটা ঠিকমতো ম্যানিফেস্টেড হয়নি, পরে প্রেজেন্টেশন হলো। কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট, হয়তো ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন, জিনিসটা রিকভার করছে না,
বা হয়তো বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন, কোনো সময় চোখ হচ্ছে, কোনো সময় পেটের প্রবলেম হচ্ছে, কোনো সময় স্কিনের প্রবলেম হচ্ছে, সেটা কোনো সুরাহা হচ্ছে না, তখনই কিন্তু চিন্তা করতে হবে এটা হয়তো একটা অটোইমিউন ডিজিজ একটা ব্যাকগ্রাউন্ডে আছে, এবং সেটা কিন্তু ঠিকমতো ডায়াগনোসিস আর্লি স্টেজে করে আর্লি ট্রিটমেন্ট করলে এর আউটকাম কিন্তু একদমই খুবই ভালো।